দর্শক এটিএন বাংলায় স্বাগত। আমন্ত্রণ জানাচ্ছি ক্রীড়া বিষয়ক আমাদের সাপ্তাহিক আয়োজন এটিএন স্পোর্টস হাইলাইটস। আপনাদের সাথে আছি আমি এস এম আব্দুল শাকুর। চলুন আজকের পর্ব উপভোগ করি। জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মরণে বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে দুটি বিশেষ বেসবল প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস বেসবল প্রদর্শনী খেলা 2025। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন ডিআইজি কাজী মোহাম্মদ ফজলুল করিম এবং বাংলাদেশ আনসার ও ভিডিবির ক্রীড়া ও সংস্কৃতি পরিচালক মির্জা সিফাতি খোদা। এ সময় উপস্থিত ছিলেন বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান, সাধারণ সম্পাদক তালহা জুবায়ের। প্রথমেই নারী বিভাগে আনসার দল ও পুলিশ দলের খেলা অনুষ্ঠিত হয়। এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মাহবুবুল আলম ছাত্র আন্দোলনের আত্মত্যাগকে খেলাধুলার চেতনায় প্রতিফলিত করার উপর জোর দেন এবং এই ধরনের আয়োজনকে সমর্থন করার জন্য সরকারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। আমরা জুলাই গণ অভ্যুত্থানকে স্মরণ করব। নতুন বাংলাদেশ পেয়েছি এবং এই বাংলাদেশ আমাদের কাছে অব্যাহত থাকে, যেটা স্বপ্নের বাংলাদেশ। আগামী দিনে আমরা একটা সুখী, সমৃদ্ধ, সুশাসিত একটা বাংলাদেশ গড়ে তুলব, তার উদ্দেশ্য। বেসবল সফটবল অনেকটা ক্রিকেটের মতো ব্যাট ও বলের খেলা। প্রতি দলে 9 জন করে খেলোয়াড় থাকেন। টস জয়ী দল প্রথমে ব্যাট বা ফিল্ডিং বেছে নেয়। ব্যাটিং দলের খেলোয়াড় ফিল্ডিং দলের পিচারের বল মোকাবেলা করে, তারপর বিভিন্নভাবে রান সংগ্রহ করে। ফিল্ডিং দল 3 জন ব্যাটারকে আউট করতে পারলে একটি ইনিংসের সমাপ্তি হয়। এভাবে 9 ইনিংসে হয়ে থাকে এই খেলাটি। বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের সভাপতি আফজালুর রহমান এ সময় শহীদ আবু সাঈদ সহ গণ অভ্যুত্থানের বীরদের প্রতি শ্রদ্ধা জানান এবং বেসবলকে জাতীয় পর্যায়ে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার করেন। ইতিমধ্যে বেসবলকে সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা আম্পায়ার্স এবং কোচেস ট্রেনিং ক্যাম্প ক্লিনিক করেছি 3 দিনব্যাপী ঢাকায় জাতীয় ক্রীড়া পরিষদের সহযোগিতায়। প্রাথমিকভাবে 8টা বিভাগে একটি পুরুষ এবং একটি নারী দল গঠনের প্রক্রিয়ার অংশ শুরু করেছি, যাতে করে আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা টার্গেট করেছি। বিভাগীয় ক্রীড়া সংস্থার মাধ্যমে সরঞ্জাম প্রোভাইড করতেছি এবং আমরা তাদেরকে কোচিং এবং প্রশিক্ষণ দিয়ে দল গড়ে তুলব। জুলাই গণঅভ্যুত্থান দিবসের স্মরণে বাংলাদেশ বেসবল সফটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে দুটি বিশেষ বেসবল প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলায় নারী বিভাগে আনসার দল পুলিশ দলকে 2-1 রানে হারায়। অন্যদিকে পুরুষ বিভাগে বাংলাদেশ পুলিশ দল আনসার দলকে 5-0 রানে পরাজিত করে। খেলা শেষে খেলোয়াড়দের হাতে ট্রফি ও মেডেল তুলে দেন প্রধান অতিথি। দেশের ফুটবলে বগুড়ার খেলোয়াড়দের সুনাম দীর্ঘদিনের। সোনালী দিনের সেই ফুটবলাররা একসময় জাতীয় দলেও প্রতিনিধিত্ব করেছেন, পাশাপাশি বিদেশের মাটিতে খেলেও সুনাম কুড়িয়েছেন। কিন্তু সময়ের সাথে সাথে বগুড়া হারাতে বসেছে সেই ঐতিহ্য। বর্তমানে এ জেলা থেকে দীর্ঘদিন কেউ সুযোগ পাচ্ছেন না জাতীয় দলে। বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম, আলতাফুন্নেসা খেলার মাঠ, এমএস ক্লাব ও করোনেশন স্কুল মাঠ ছিল জেলার ফুটবলারদের অনুশীলনের স্থান। এই মাঠগুলোতেই প্রতিনিয়ত বয়স ভিত্তিক লিগের খেলা হতো। তাদের মধ্যে থেকে অনেকে জাতীয় দলে খেলেছেন। মাঠ সমস্যা এবং জেলা ক্রীড়া সংস্থার অনীহার কারণে দীর্ঘদিন এই জেলায় কোনো টুর্নামেন্ট হয় না। তাছাড়া ভালো মানের কোচ না থাকায় নতুন ফুটবলার তৈরিও হচ্ছে না। নিজের মাঠে প্র্যাকটিস করে একটা অনেক কিছু শিকার আছে, যেহেতু আমাদের একাডেমির অনেক খেলা হয়। আমাদের মাঠের জন্য আমরা 4-5 দিন ধরে প্র্যাকটিস করতে পারতেছি না। এখানে আসলাম, এখানে তো মাঠের অবস্থা সেরকম ভালো না, মাঠ তো পানিতে ভরা নেই। আমরা চাই বেশি বেশি লিগ হোক, বেশি বেশি মাঠ হোক, আমাদের প্র্যাকটিস হোক, ইউনিক নতুন নতুন প্লেয়ার বের হোক। তো আমাদের যদি পাশে যদি দাঁড়াতো, বুট বা জার্সি প্যান্টে আমাদের যদি সাহায্য করতো বা বল দিয়ে সাহায্য করতো, তাহলে আমরা আরো অনেক দিন এগিয়ে যেতে পারতাম, ভালো কিছু করতে পারতাম। মাঠ নাই, কিন্তু তারপর আমরা কষ্ট করে খেলে তারপরে উঠে আসছি। আমাদের অন্ডারল্যান্ড যে মাঠের সামনে যেখানে ফুটবল খেলা হয়, বালতনাথ মাঠে যে খেলাগুলো হইতো, এগুলো তো খেলার অনুপযোগী মাঠ। এগুলো হচ্ছে একাডেমিক ট্রেনিংয়ের মাঠ। এগুলো ট্রেনিংয়ের জায়গা নাই, কোনো জায়গায় নাই। ফুটবল খেলার প্রশিক্ষণের জন্য মানে প্রপার কোনো মাঠ নাই। আর সবচেয়ে বড় অন্তরায় যেটা, একটা প্লেয়ার যখন খেলে একটা লক্ষ্য নেওয়া বা উদ্দেশ্য নেওয়া, যেটা কিনা লোকাল লিগ বা টুর্নামেন্ট। তো এইখানে আমাদের দুর্ভাগ্য যে আমাদের লোকাল লিগ আপাতত অনেক দিন ধরে বন্ধ আছে।
শহীদ চান্দু স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম ঘোষণা করার পর নতুন একটি ফুটবল স্টেডিয়াম তৈরি করার ঘোষণা দিয়েছিল তৎকালীন বিএনপি সরকার। রাজনৈতিক বৈরিতার কারণে দীর্ঘ 18 বছরও কোনো স্টেডিয়াম তো দূরের কথা, মাঠও তৈরি করা হয়নি এই বগুড়ায়। আমি ব্যক্তিগতভাবে মনে করি খেলার জন্য খেলার মাঠের প্রয়োজন, খেলোয়াড় সৃষ্টি করতে গেলে খেলোয়াড় মাঠের প্রয়োজন এবং প্রচুর পরিমাণে টুর্নামেন্ট বা লিগের ব্যবস্থা করতে হবে, যা বগুড়া জেলা ক্রীড়া সংস্থা বা ডিএফের আন্ডার থেকে হচ্ছে না। শুধু বগুড়ায় না, সারা বাংলাদেশেই তাই। এই ক্ষেত্রে আমি মনে করব বগুড়াতে এই মুহূর্তে একটা ফুটবল স্টেডিয়ামের খুবই প্রয়োজন। বগুড়ায় অনেক খেলোয়াড় আছে, কিন্তু আমাদের সুযোগ সুবিধার অভাবের কারণে আমরা এটা করতে পারতেছি না। ক্রিকেটের পাশাপাশি ফুটবল খেলার হারানো গৌরব ফিরিয়ে আনতে আরও বেশি টুর্নামেন্ট আয়োজন করা হবে বলে জানান জেলা প্রশাসক। জনপ্রতিনিধি যারা ছিলেন বা হবেন সামনে, তাদের পক্ষ থেকে একটা দাবি আছে যে নতুন করে একটা ফুটবল স্টেডিয়াম করার জন্য, সেটা তারা ভাবছে, হয়তো সেইভাবেই আগাচ্ছে। আর খেলার বিষয়ে আমরা সামনে খুব শীঘ্রই আমাদের জেলা প্রশাসক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করব আমরা। বগুড়াবাসীর দাবি, জেলায় একটি আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম তৈরি করা হলে এখান থেকে তৈরি হবে বরকালু, আলফাজউদ্দিন আহমেদ গাদা এবং শাহজাহানদের মতো নামি দামি ফুটবলার। বাংলাদেশ অনূর্ধ্ব-12 মেয়েদের বিভাগে বর্তমান জাতীয় দাবা চ্যাম্পিয়ন সিদরাতুল মুনতাহা আসন্ন ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট চেস চ্যাম্পিয়নশিপ 2025-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। আগামী 18 সেপ্টেম্বর থেকে কাজাকিস্তানে শুরু হতে যাওয়া এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে অংশগ্রহণের সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মুনতাহা। 12 বছরেই সিদরাতুল মুনতাহা অর্জন করেছেন বয়স ভিত্তিক নানা সাফল্য। অনূর্ধ্ব 10 থেকে অনূর্ধ্ব 12 জাতীয় কিংবা জেলা সবখানেই নিজের প্রতিভার ছাপ রেখেছেন। তার অর্জনের ঝুলিতে আছে 12টি পদক। এবার নিজের রেটিং বাড়ানোর জন্য খেলতে চান আগামী 18 সেপ্টেম্বর থেকে কাজাকিস্তানে শুরু হতে যাওয়া ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট দাবা চ্যাম্পিয়নশিপে। কিন্তু কাপড় ব্যবসায়ী বাবা সেই অর্থ কিভাবে জোগাড় করবেন তা নিয়ে যখন দুশ্চিন্তায়, তখনই দরজায় কর্নারে আশার আলো। হাজির হন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। আমাদের খুদে দাবারু অনূর্ধ্ব 12 বয়সে যিনি ইতিমধ্যে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, আমাদের সিদরাতুল মুনতাহা। এবং আমি যখন শুনলাম যে আগামী 18 সেপ্টেম্বর কাজাকিস্তানে একটি ফিদে ওয়ার্ল্ড ক্যাডেট যে দাবা 2025 সালের যে দাবাটি অনুষ্ঠিত হবে, আন্তর্জাতিক একটি টুর্নামেন্ট, সেই টুর্নামেন্টে অর্থের অভাবে সিদরাতুল মুনতাহার মতো এত প্রতিভাবান একজন খুদে দাবারু খেলায় অংশগ্রহণ করতে পারবে না। আমার কাছে শোনা মাত্রই আমি বিষয়টিকে সাথে সাথে দায়িত্ব নিয়ে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আমরা এই মুনতাহার পাশে আমরা দাঁড়িয়েছি। টুর্নামেন্টে যাওয়ার স্বপ্ন পূরণ হতে যাওয়ায় খুশি মুনতাহাও, পরিবারও জানায় কৃতজ্ঞতা। এখন বর্তমানে যে অবস্থা অ্যাডহক কমিটি আছে, তো এখনো ওই জিনিসটা ওইভাবে সরকারিভাবে ওনারা পায় নাই, বিদায় তারা এনটিপি রেজিস্ট্রেশন এটি তারা করে নাই। তবে কথা চলতেছে যদি তারা কোনো জায়গা থেকে কিছু ব্যবস্থা করতে স্পন্সর পায় তো হয়তো বা করতে পারে। এই অর্থ টুর্নামেন্টে ভালো খেলার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে জানান দাবারু সিদরাতুল মুনতাহা। প্রায় প্রতিদিনই আল্লাহর কাছে দোয়া করেছি যে আমার এই টুর্নামেন্টে যাওয়ার স্বপ্নটি যেন হাতছাড়া না হয়। আল্লাহ আমার দোয়া কবুল করে দিয়েছেন। ইনশাআল্লাহ ভালো করে আসতে পারবো, একটা প্রাইজ পেলে খুবই ভালো হবে। কারা নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশ জেল ক্রীড়াঙ্গনেও অবদান রাখে। অ্যাথলেটিক্স, কাবাডি সহ অনেক ডিসিপ্লিনে নিয়মিত অংশগ্রহণ করলেও টেবিল টেনিসে ছিল না তাদের অংশগ্রহণ। এবার বাংলাদেশ জেল টেবিল টেনিসেও ভালো দল গঠন করেছেন। টেবিল টেনিসে জাতীয় চ্যাম্পিয়নশিপের জন্য দীর্ঘমেয়াদী দল গঠন করেছে বাংলাদেশ জেল। কারা নিরাপত্তার পাশাপাশি বাংলাদেশ জেল ক্রীড়াঙ্গনেও অবদান রাখছে। অ্যাথলেটিক্স, কাবাডি সহ অনেক ডিসিপ্লিনে অংশগ্রহণ করলেও টিটিতে ছিল না। এবার বাংলাদেশ জেল টেবিল টেনিসেও ভালো দল গঠন করেছে। কারা পরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মোতাহের হোসেন বলেন, এই খেলাটা বাংলাদেশকে আন্তর্জাতিক সাফল্য এনে দিচ্ছে।
তাই আমরা টেবিল টেনিসের ভালো কিছু হওয়ার সঙ্গী হতে চাচ্ছি। আপনারা জানেন আমি ডিজি বিকেএসপি ছিলাম। ওই সময়ে আমি দেখেছি যে আমাদের সবগুলো 21টা ডিসিপ্লিনে যখন খেলাধুলা হয়, বাচ্চাদের প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি, ওই সময়ে আমি টেবিল টেনিসের আসলে একটু সাফল্য দেখেছিলাম এবং আমার কাছে মনে হচ্ছে আমাদের পটেনশিয়ালস আছে। সাউথ এশিয়ানে আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম, এশিয়ানে কোয়ালিফাই করেছি এবং সাউথ এশিয়ান আপনারা জানেন ইন্ডিয়া একটা বড় দল এবং তারা খুব এশিয়াতেই ভালো র্যাঙ্কিংয়ে আছে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়েও তাদের ভালো। তো একটা টিমের সাথে কিন্তু আমরা কম্পিট করেছি। তো এই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে আমরা যদি ভালো প্রশিক্ষণের আওতায় প্লেয়ারদের আনতে পারি এবং কিছু সুযোগ দিতে পারি, তাহলে হয়তো বা তারা আমাদের এই জুনিয়র প্লেয়ারগুলো একসময় বিশ্বজয়ী প্লেয়ার হওয়ার সম্ভাবনা আছে। শুরু হলো, আমরা অন্যান্য খেলাধুলায় আমাদের প্লেয়াররা আছে। এই টেবিল টেনিসে যদি আপনারা দেখছেন যে জুনিয়র প্লেয়ারগুলো আমরা অ্যাড অন করেছি, আমার টার্গেট হলো যে তারা তাদের মতো করেই খেলবে। তাদের বেসিক্যালি আমরা জেল ডিপার্টমেন্ট তাদের পাশে থাকবে পুরো বছর ধরে এবং তাদের যে ছোটখাটো রিকোয়ারমেন্টগুলো আমরা ফুলফিল করার চেষ্টা করব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক ট্রেনিং কর্নেল হাসান। তিনি বলেন, আজকে বাংলাদেশ জেল দলের টেবিল টেনিস খেলোয়াড় অন্তর্ভুক্ত হওয়ায় আমরা আনন্দিত। বাংলাদেশ জেলের পুরুষ দলে থাকছেন সাউথ এশিয়ান জুনিয়র স্বর্ণপদক জয়ী দলের সদস্য, বর্তমান জাতীয় জুনিয়র র্যাঙ্কিং 1 ও 2 নম্বরে থাকা নাফিজ ইকবাল ও আবুল হাসান হাসিব এবং সাউথ এশিয়ান জুনিয়র এ ব্রোঞ্জ জয়ী দলের সদস্য মোহাম্মদ সাগর। আমার আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের সাবেক ডিজি মহোদয় মোতাহার হোসেন স্যারকে এবং সাবেক ফেডারেশনের সহসভাপতি খন্দকার হাসান মুনির সুমন স্যারকে, এবং একই সাথে ধন্যবাদ জানাতে চাই বিকেএসপি এবং বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনকে যৌথভাবে এই উদ্যোগে তাদের এই টিমটা গঠন করার জন্য। সর্বোচ্চ বলতে আমি সাউথ এশিয়ান ইউথ টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয় করেছি বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো। আর এমনিতে ঘরোয়াতে জুনিয়র ন্যাশনালে রানার আপ হয়েছে এবং যুব গেমসে চ্যাম্পিয়ন হয়েছে। মেয়েদের মধ্যে থাকছেন সাউথ এশিয়ান জুনিয়রে ব্রোঞ্জ জয়ী দলের সদস্য আসমা খাতুন লতা, নবাগত বুলবুলি ও রাফিয়া। কোচ হিসেবে থাকছেন সর্বশেষ সাউথ এশিয়ানে রৌপ্য জয়ী দলের কোচ মোহাম্মদ আশিকুর রহমান পলাশ। এ সময়ে খেলোয়াড়েরা তাদের মতামত ব্যক্ত করেন। এই চুক্তির মাধ্যমে আমাদের এই টেবিল টেনিস খেলার প্রসার ঘটবে। আমার ব্যক্তিগত অর্জন ছিল আমাদের 2022 সালে মালদ্বীপসে সাউথ এশিয়ান গোল্ড মেডেল পাইছিলাম আমরা, আর ইন্ডিয়ায় সিলভার মেডেল পাইছিলাম। যতদিন খেলবো আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে খেলার চেষ্টা করব। অনেক ভালো লাগছে, আমরা চেষ্টা করব যে যতটুকু সম্ভব আমাদের ভালো করার। আমি মনে করি পরিবারকে সাহায্য করতে পারবো, নিজের কাছে অনেক ভালো লাগছে। এই বছর 2025 সালে সাউথ এশিয়ান গেমসে ডাবলসে ব্রোঞ্জ আছে, যুব গেমসে ব্রোঞ্জ আছে, টিমসে। এটা আসলে টেবিল টেনিসের জন্য নতুন একটা জিনিস শুরু হলো। খেলোয়াড়রা নিজেরা তো উৎসাহিত হবেন, তাদের দেখে আরও অন্যান্য খেলোয়াড় যারা আছেন তারাও এটার জন্য উৎসাহিত হবে এবং আরও অন্যান্য টিমও যেন আরও আসবে, এটাও আমরা আশা করব। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টেবিল টেনিসে অংশগ্রহণের লক্ষ্যে দল গঠন করেছে বাংলাদেশ জেল। এরাই জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের জেলের হয়ে লড়বে। এবছর অক্টোবরে কাভার মেন চ্যাম্পিয়নশিপ এবং আগামী বছর জানুয়ারিতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে সাউথ এশিয়ান গেমস। এই দুটি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টকে টার্গেট করে প্রশিক্ষণ ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ভলিবল ফেডারেশন। সেটাকে আমরা সফলভাবে করতে পেরেছিলাম খুব অল্প সময়ের ভিতরে। পরবর্তী ধাপে আমরা পর্যায়ক্রমে যুব খেলাটা অনেক দিন বাংলাদেশে বন্ধ ছিল, অনূর্ধ্ব 23, সেটাও আমরা করেছি। আমরা মেয়েদের একটা খেলা চালাই এখানে, মেয়েদের জাতীয় পর্যায়ের খেলা, এবং মেয়েরা অবহেলিত, এদেরকে আমাদের লাইফ লাইনে নিয়ে আসতে হবে ভলিবলের উন্নতির জন্য। 30তম পুরুষ জাতীয় মেয়ে এবং মহিলা এবং পুরুষ ভলিবল প্রতিযোগিতা, সেটা আমরা সফলভাবে করতে পেরেছি। সামনে ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট আছে অক্টোবরে, কাভার সাউথ এশিয়ান গেমস, ওটার ভেন্যু আমরা বাংলাদেশে পেয়েছি। আমরা আসলে গর্বিত। প্লেয়ার ছিল অনেক, পর্যায়ক্রমে এখন আমার যে মাঠটা আপনি দেখছেন এখানে প্রায় 46। মাঝখানে আমাদের একটা খেলা আছে অক্টোবরে 22 তারিখ থেকে শুরু হবে, সেটা হলো কাভা। এই কাভা খেলাটাতে আমরা ধরেন এটাতেও আগেও রেজাল্ট হয়েছিল, আমরাও সেই ধারাবাহিকতা অব্যাহত রাখতে চাই এবং সেই জন্য আমরা বিদেশি কোচ
আমরা নিয়ে আসতেছি। আলিপুর আর যে আগেও এসেছিল এখনও আসছে, তবে আমাদের দুটা টুর্নামেন্টকে আমাদের টার্গেট আছে ইনশাআল্লাহ। অবশ্যই আমরা হচ্ছে যে আমাদের যে দলগুলি খেলবে এখানে ইন্ডিয়া, পাকিস্তান, তারপরে শ্রীলঙ্কা, বাংলাদেশ। শ্রীলঙ্কা আমাদের সমমানের টিম, আমরা শ্রীলঙ্কা আমাদের কোনো সময় হারায় আমরা লাস্ট 2বার যে টুর্নামেন্ট ইন্টারন্যাশনালি খেলেছি শ্রীলঙ্কা আমাদের সাথে পারে না। তো আমাদের নেক্সট টার্গেট যে পাকিস্তান, এরপরে টার্গেট যে পাকিস্তান, কীভাবে আমরা ছেলেদেরকে বারবার মোটিভেশনে আনতেছি যে আমাদের নেক্সট টার্গেট পাকিস্তান, আমরা যে কোনো ওয়েতে এটাকে ওভারকাম করতে চাই। পূর্বে অনুষ্ঠিত জাতীয় ও আন্তর্জেলা টুর্নামেন্ট থেকে প্রথমে 82 জনকে বাছাই করা হয়। গত জুলাইয়ের প্রথম দিন থেকেই এই ন্যাশনাল ক্যাম্প শুরু হয়েছে। আমাদের প্রতিটা প্লেয়ারই এখন দেখতেছি অনেকটা অ্যাক্টিভ, কারণ খেলার পরে তাদের প্রতিটা ঝোঁক চলে আসছে অলরেডি। এই টুর্নামেন্টে আমাদের একটা ভালো সাফল্য আসলে আমরা পরবর্তী স্টেজে আমাদের অনেক ভালো হবে। অনেক প্রতিবন্ধকতার মাঝেও যে আমাদের আবার ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট শুরু হচ্ছে, এটাও অনেকটা আমাদের জন্য সুখবর। এর আগে যেসব টুর্নামেন্টগুলো আমরা খেলছি তার থেকে এবার অনেক ভালো প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিশ্বের প্রায় 200-টিরও বেশি দেশ ভলিবল খেলা হয়। বাংলাদেশ আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টগুলোতে অংশগ্রহণ না করার কারণে র্যাঙ্কিংয়ে পিছিয়ে পড়েছে। র্যাঙ্কিংয়ে উন্নীত করতে আন্তর্জাতিক টুর্নামেন্টে ভালো করতে চায়, তাই প্রতিদিন সকাল বিকাল 2 সেশনে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে খেলোয়াড়দের। দর্শক, এবারে থাকছে খেলাধুলার আরও কিছু খবরাখবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। সময়ের স্রোতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল পেরিয়েছে 11টি আসর, আলো ঝলমলে আয়োজন, তারকাদের সমাগম সবই আছে, কিন্তু এখনো এই টুর্নামেন্টের কপাল থেকে মুছে যায়নি ফিক্সিং এর কালো দাগ। বিশেষ করে শেষ আসরে সেই দাগ এমনভাবে ছড়িয়ে পড়ে যে ক্ষুণ্ণ হয় বাংলাদেশের ভাবমূর্তি। 80-90-এর দশকে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ ছিল দেশের ফুটবল ক্যালেন্ডারের অন্যতম আকর্ষণ। সময়ের সঙ্গে সঙ্গে সেই জৌলস ম্লান হয়ে যায়, আয়োজনে আসে অনিয়ম। সর্বশেষ 2021 সালে অনুষ্ঠিত হয়েছিল জাতীয় চ্যাম্পিয়নশিপ। এরপর দীর্ঘ 3 বছর অপেক্ষার পর আবার মাঠে ফিরছে এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতা। এদিকে এশিয়া কাপকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এবারের আসরে তাদের একমাত্র লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। অনুশীলনের ফাঁকে এক সংবাদ সম্মেলনে এমনটাই জানান ক্রিকেটার জাকের আলী অনিক। এশিয়া কাপ হকিতে চমক, শেষ মুহূর্তে ডাক পেল বাংলাদেশ। ভারতের রাজগিরিতে আসন্ন এশিয়া কাপ হকিতে আগামী 27 আগস্ট থেকে শুরু হতে যাওয়া এই আসরে অংশ নিচ্ছে লাল সবুজের দল। খেলা দেখুন, খেলার সঙ্গে থাকুন, চোখ রাখুন ATN বাংলা। দর্শক, আমরা এখন ATN স্পোর্টস হাইলাইটস এর একেবারেই শেষ প্রান্তে। আগামী সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে আবার আমরা হাজির হব আপনার সঙ্গে। সে পর্যন্ত ভালো থাকার প্রত্যাশায় নিজে ভালো থাকুন, ভালো রাখুন আপনার চারপাশ, ভালোবাসুন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।